রানী, রানী লক্ষ্মী শোন, আমার আমার একটা কথা শোন, একটা কথা শোন আমার। না, শুনবো না, আমি তোদের কারোর কারোর কোনো কথা শুনবো না। তোরা কেউ শুনেছিলি আমার কথা? কেউ শুনিসনি, কেউ শুনিসনি। আমি কেন শুনবো তোদের কথা? কিছু শুনবো না। খুব ভুল করেছিলাম, আমরা খুব ভুল করেছিলাম। এতবার বলা সত্ত্বেও আমরা আমরা কেউ বুঝতে পারিনি তুমি কেন বলছিলে যে তোমার একজন নয় যমজ সন্তান হয়েছে। তোমাকে ইগনোর করা আমাদের উচিত হয়নি রানী। দুর্ভাগ্যবশত আমি তখন ছিলামই না, আর দুর্ঘটনায় স্মৃতিও হারিয়ে বসেছিলাম। তাছাড়া থাকলেও রানীর কথা বিশ্বাস করে, রানীর কথা সত্যি বলে ধরে নিয়ে আমি যে আরেকজন সন্তানের খোঁজ করতে শুরু করতাম, এটা নাও হতে পারত। কিন্তু কিন্তু আমি তো মা, আমার কথাটাকে তোমরা কেন এভাবে নস্বাত করে দিলে? কেন? আমি আমি এখন কোথায় খুঁজবো আমার হারিয়ে যাওয়া মেয়েটাকে? আমি আমি কোথায় খুঁজবো আমার হারিয়ে যাওয়া মেয়েটাকে? আমি কোথায় খুঁজবো? রানী, তুমি আমাকে মায়ের মতো শ্রদ্ধা করো তো, সেই অধিকার নিয়ে আমি বলছি তুমি এভাবে ভেঙে পড়ো না, কেঁদো না প্লিজ। আমরা এতজন আছি এখানে, তোমার মেয়েকে আমরা ঠিক খুঁজে বার করব, তোমার কোলে ফিরিয়ে দেব। আমি কথা দিচ্ছি রানী, আমি কথা দিচ্ছি। লক্ষ্মী সোনা রানী, তুমি কেঁদো না, এভাবে কেঁদো না রানী, প্লিজ তুমি এভাবে কেঁদো না। কোথায় হারাবে তোমার মেয়ে? আমরা সবাই মিলে ওকে খুঁজে আনবো। প্লিজ রানী, তুমি কেঁদো না, প্লিজ প্লিজ। আমি তোমার কথাটা ঠিক বুঝে উঠতে পারছি না পাঁচুদা। তুমি ফ্যাকড়া বলতে কি বলতে চাইছো? ফ্যাকড়া আছে, ফ্যাকড়া আছে। এতগুলো পেটি বর্ডার পাস করবি, কত দেবে জানিস? কত? কত দেবে ঠিকঠাক বলতে পারবো না, তবে যা দেবে তাতে তুই আরামসে একটা ব্যবসা করে বসতে পারবি। তোকে এইসব দু নম্বরই কাজ কারবার করতে হবে না। তবে একটা কথা আছে, এই কাজটায় সেটারও নজর পড়েছে। আমাদেরকে তাকে সান্টিং করেই কিন্তু কাজটা করতে হবে। বহুত টাকা দেবে, বহুত। এত দেবে নাকি? তাহলে তো আমি কাজটা করেই ছাড়বো। কিন্তু তুমি ফ্যাকড়াটা কি আছে সেটা তো বলছো না। আচ্ছা, মামুলি চোরাচালান কোন রুটে হয় জানিস? গোয়ালপাড়ার পাশ দিয়ে সোজা গেলে শ্মশান, শ্মশান পেরিয়েই বর্ডারের মাঠ, বর্ডারের মাঠের এদিকে ওদিকে গার্ডকে কিছু খাওয়ালেই ওরা মাল পাস করে দেয়। ও তো আমি জানি, আমি গোয়ালপাড়ার রাস্তাও চিনি, কিন্তু এটা তো কথার কি আছে? কথা আছে, কথা আছে। এই মালগুলো কিন্তু ওই রাস্তা দিয়ে পাস করা যাবে না, গার্ডদের পয়সা খাওয়ালেও যাবে না। তাহলে তাহলে মাল পাচার করবো কিভাবে? সেটাই তো হচ্ছে কথা, পাচারটা করবি কি করে? হ্যাঁ, একটা রাস্তা আছে, মাঠের পাশেই হচ্ছে খাল, খাল পেরোলেই জঙ্গল, ওই জঙ্গলের রাস্তা দিয়ে মালটাকে তোকে পাস করতে হবে। কিন্তু দিনের বেলায় আবার ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আবার রাত্রেবেলায় লাইট জ্বালানো চলবে না, গাড়িতে চোখে পড়ে যেতে পারিস। আর একটাই মাত্র পায়ে চলা পথ আছে, আর সেই পথ ধরেই তোকে কিন্তু মাল পাচার করতে হবে। আর সেই রাস্তাটা একজনই চেনে। কে? কে সে? খোকা, খোকা গুন্ডা। ওর মদত ছাড়া এই কাজ কিছুতেই হবে না, ওকে যেভাবেই হোক রাজি করাতেই হবে। এদিকে ও আবার কসম খেয়ে বসে আছে যে দু নম্বরই ধান্দা আর করবে না। একলা সেখানে
আমাকে একটু সময় দাও পাঁচুদা। আমি দেখছি ওস্তাদকে রাজি করানো যায় কিনা। রানী রানী এখনো কাঁদছে না, ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। আর কি করেই বা শান্ত করা যাবে বলো তো? মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যাওয়া কি কম যন্ত্রণা? বাবা বাবু যে কেন এমনটা করলেন? সেই তো মামা বাবু তো রচনার কথা ভেবেই এই কাজটা করেছেন, যাতে রচনাকে শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কথা শুনতে না হয়। সেই জন্যই তো উনি আমাদের রানীর মেয়েকে রচনার কোলে তুলে দিয়েছিলেন। আর সৌনক যে মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেল কে জানে। কিন্তু তুমি তুমি দেখো বাবা, আমরা আমরা রানীর মেয়েকে ঠিক রানীর কোলে আবার ফিরিয়ে দেবো। যেভাবে পারি ওর মেয়েকে যেখান থেকে পারি খুঁজে নিয়ে এসে ওর কোলে ফিরিয়ে দেবো। বাবা, শোনো, অনেক রাত হয়ে গেছে বুঝলে। ও বাড়িতে আমার মা চিন্তা করবে। আমি আমি আসি বাবা, তুমি সাবধানে থাকো, একটু নিজের যত্ন নেও, বেশি চিন্তা করো না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, আমি আবার আসবো। কেমন? কি বাবা, কিছু বলছো? রানীর রানীর জন্ম পরিচয়টা ওকে দেবার কথা বলছো? আমি জানি বাবা, ও ওর জন্ম পরিচয়টা দেওয়ার সময় এসে গেছে। কিন্তু বাবা, রানীর এখন মনের যা অবস্থা, তাতে কি নতুন করে কোনো ঝড় তোলা ঠিক হবে? ওর মনটা আগে একটু শান্ত হোক, তারপর না সব সব বলবো। আমি বুঝতে পারছি বাবা, মহাশ্বেতা বৌঠান তোমাকে যে দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছো। কিন্তু বাবা, এখন ওকে সবকিছু কি না জানালেই নয়। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি ঠিক সময় হলেই আমি রানীকে সব জানিয়ে দেবো, সব জানিয়ে দেবো ওকে। এখন না বাবা, তুমি তুমি সাবধানে থেকো, এত চিন্তা করো না। আমি আসছি। কেমন? বেহায়া, বেত্তমিজ, হ্যাঁ? তুই আর কত বেইজ্জত করবি আমাদের? কত? ফিরে এলি কেন? মরতে পারলি না? তুই মরতে পারলি না? কাছে পিঠে নদী না পাস, পুকুর তো ছিল, ডুবে মরতে পারলি না তুই? ওকে ওকে এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, ও ও তোমাদের মেয়ে না? সায়রা তোমাদের মেয়ে না? নিজের মেয়েকে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ, আর তাছাড়া যে মরছে না বলে অনুযোগ করছো, গঞ্জনা দিচ্ছ, সাজিদ ভাই সে কিন্তু মরতে গিয়েছিল। হায় আল্লাহ, হ্যাঁ, চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়তে গিয়েছিল। আমার ছেলে দেখতে পেয়ে তাকে বাঁচায়। যদি না বাঁচাতো তাহলে ওই কেন মরছিস না বলে অনুযোগ করবার মতো কাউকে পেতে না। লাখ লাখ শুক্রিয়া, আমার মেয়ে সালামত আছে। উকিল বাবু,
উকিল বাবু, আপনি একটু বুঝিয়ে বলুন না। আমরা আমরা আমাদের বেটির ভালো চাই। ওর একটা ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে ও যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, আমরা সেটাই চাই। হ্যাঁ, কিন্তু সায়রাকে সুখে রাখবার জন্য তোমরা যেমন সবাই মিলে কোমর বেঁধে লেগেছো, সেটা সায়রার পক্ষে খুব সুখের হয়তো মনে হচ্ছে না। ওর মনে হওয়ার কি আছে? ও আমার মেয়ে, আমি যা চাইবো ওর মুখ বুঝে সেটাই সহ্য করতে হবে। সেদিন আর নেই সাজিদ ভাই। সায়রার বয়স এখনো 18 বছর হয়নি। 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিয়ে দিতে গেলে ও শ্বশুর বাড়ি যাওয়ার আগেই কিন্তু তোমাদের জেলের মধ্যে ঢুকে দিতে হবে। কি? হ্যাঁ, সেটাই আইন। আরে বাবা, একটা দেশে থাকলে সেই দেশের আইনটা তো মানতে হয়। সেই জন্যই বলছি, নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে জেলে গিয়ে পচ বাড়ছে, বরং সায়রা যা বলছে সেটা মেনে নাও। আর সায়রা তো অন্যায় কিছু চাইনি, অন্যায় কিছু চাইছে সায়রা। ও তো লেখাপড়া শিখতে চাইছে, লেখাপড়া শেখাটা তো আর অন্যায় নয়। আমার কথা যদি তোমরা না শোনো না, আমি কিন্তু সোজা থানায় চলে যাব। পুলিশ এসে তোমাদেরকে থানায় ধরে নিয়ে যাবে। তো তখন কিন্তু দুজনে তোমরা বুঝবে মেয়ের বিয়ে দেওয়ার মজা, তখন তোমরা কিন্তু বুঝবে, আমি বলে দিলাম, তখন বুঝবে। সায়রা, তাহলে ভালো থাকিস, মন দিয়ে লেখাপড়া করতে হবে কিন্তু। হ্যাঁ, আর যদি কোনো অসুবিধে পড়িস তাহলে আমাকে ফোন করে দিস, কেমন? ঠিক আছে আঙ্কেল। চলো মালা, সায়রা চললাম। আসছি। হ্যাঁ, আমি কোনো আইন মানি না, কোনো আইন মানি না আমি। লাথি মারি আমি তোর ওই লাখ লাখ টাকার ধান্দার মুখে। এই কি ভাবছিস তুই? হ্যাঁ, লাখ লাখ টাকা না থাকলে জিন্দা থাকা যায় না? কি বল? হ্যাঁ, যায় না? দেখো, জিন্দা থাকাটা তো কোনো বড় কথা নয়। সে বলতে গেলে তো রাস্তার ভিখারিগুলোও লাঠি ঝাঁটা খেয়ে কোনো মতে দিন কাটাচ্ছে। কিন্তু আমাদের বেঁচে থাকাটা তো একটা অন্য একটা মানে থাকতে হবে। এই এই তোর দিমাগ খারাপ হয়ে গেছে কাঞ্জি, নাহলে তুই এত ভাট বকতিস না। এই খোকা গুন্ডাকে তুই চিনিস না? খোকা গুন্ডার চালা তুই জানিস না? খোকা গুন্ডা জিন্দেগিতে কারো কাছে ভিক মাঙেনি, না কারো মেহরবানি নিয়েছে। কি তুই জানিস না? বল। হ্যাঁ, জানিস না? বল। জানি ওস্তাদ, জানি। তাহলে এত তাকরার করছিস কেন? হ্যাঁ, এই আমার এই পাঞ্জার দুটো দেখছিস? এই পাঞ্জার জোরে একদিন আমি সবকিছু লুটতরাজ করে এনেছি, আর এই পাঞ্জার জোরে আজ আমি মেহনত করে খাই। জিন্দেগি ভর তাই খাবো, জিন্দেগি ভর। এইভাবে হয় না ওস্তাদ। দেখো ওস্তাদ, তুমি শুধু নিজের কথাটাই ভাবছো। ওসব ওই ফালতু ইমানদারিতে না কিচ্ছু হয় না। ওস্তাদ, আমি বলি কি, আমার কথাটা একটু শোনো। দেখো, সামান্য তো গোটা প্যাকেট বর্ডারের এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার কাজ, ব্যাস। তারপর ওরা যা টাকা দেবে না, 1 বছর বসে খাবো। এই কাঞ্জি, আর একটা কথা বলবি না, একটা না। ও কাজ আমি করব না। যে কাচরা থেকে আমি একবার উঠে এসেছি, সেই কাচরাতে আর আমি পা রাখবো না। কি কিসের কাছড়া? কোনটা ঠিক কোনটা ভালো তা দিয়ে আমাদের কি হবে? দেখো ওস্তাদ, 2 পয়সা বেশি কামালে তুমিও ভালো থাকবে, তোমার বউ বাচ্চাটাও ভালো থাকবে। বলো। এই কাঞ্জি, আমার বউ বাচ্চা এমনিতেই ভালো আছে, ভালো থাকবে। এই আমার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, আমার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। তুই চুপ কর বলছি। কি এটা ভালো থাকা? হ্যাঁ, এটা ভালো থাকা? এই বাচ্চাটার কৌটোর দুধ জোগাড় করতে গিয়ে সারাটা দিন তুমি আর আমি খেটে খেটে হাড় মাস কালি করে দিই।
তবু দুধ কোনো মতে জোগাড় করতে পারি। তারপর তারপর আমাদের তারপর আমাদের দুটো রুটি আর সবজি জোগাড় হয় কি না হয়। এটাকে ভালো থাকা বলে না ওস্তাদ, এটাকে ভালো থাকা বলে না। কি কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি তোমার বাচ্চাকে ইমানদার করবে, তাই তো? তুমি তোমার বাচ্চাকে ইজ্জতদার করবে, হ্যাঁ, শরীফ বানাবে। মানে যাও যাও, তুমি না যতই ওই মন্দিরে গিয়ে ঘন্টা বাজাও, শাঁখ বাজাও, তবুও তোমাকে সবাই খোকা গুন্ডা বলেই জানবে। আর তোমার বাচ্চাকে সবাই বলবে খোকা গুন্ডার বাচ্চা। আপনি মিথ্যে বলছেন মামা বাবু। রানীর যমজ সন্তানের গল্পটা আপনার সম্পূর্ণ বানানো। এটা আপনার ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। কিসের ষড়যন্ত্র বিজিতা? কার জন্য ষড়যন্ত্র করব আমি এখন? আমার তো কেউ নেই, আমার চারিদিকে শ্মশান। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আমি কার জন্য ষড়যন্ত্র করব? বিপিন, তুমি এমন কাজ কেন করলে? তোমার অসহায় অবস্থার দিনে আমি তো তোমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তাই না? এটাই তো জগতের নিয়ম বাবা। মা বাবুকে নিরাশ্রয় দেখে একদিন আপনি তাকে আশ্রয় দিয়েছিলেন, আজ মা বাবু তার সমস্ত হিসেব চুকিয়ে দিলেন। দাদা একদম ঠিক বলে, আপনি লোকটা অত্যন্ত শয়তান। হ্যাঁ, আমি তাই। আমি শয়তান, আমি বেঈমান, আমি নেমখারাম। বিপিন চাকলাদার এই তকমাগুলো তার গায়ে সেঁটে নিয়েছে, সেজন্য দায়ী তোমরা। তোমার বাবা, তোমার দাদা আমার মেয়েটার উপরে যে অত্যাচার করত, সেই অত্যাচারের হাত থেকে মেয়েটাকে বাঁচাবার জন্য আমি বাধ্য হয়ে শয়তান হয়েছিলাম। বিক্রমের সাথে বেঈমানি করতে বাধ্য হয়েছিলাম। তাই এই চৌধুরী বাড়ির লোকগুলো ছাড়া আমাকে শয়তান বলা, বেঈমানি বলা কারো কোনো অধিকার নেই। বাহ 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 বাহ, অসাধারণ যুক্তি আপনার তো। ফাইন। আপনি যখন জানতে পেরেছেন দিনের পর দিন রচনার উপর শ্বশুর বাড়িতে অত্যাচার করা হয়েছে, তখন আপনি প্রতিবাদ করেননি কেন? আপনি অত্যন্ত লোভী। রচনা যাতে তার শ্বশুর বাড়ির অগাধ সম্পত্তি থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আপনি চক্রান্ত করেছিলেন। রচনা যাতে তার শ্বশুর বাড়ির অগাধ সম্পত্তি থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আপনি চক্রান্ত করেছিলেন। চৌধুরী বাড়ির লোকেদের যদি অধিকার থেকে থাকে আপনাকে বেঈমান বলার, তাহলে নন্দী পরিবারের লোকেরাও আপনাকে লোভী বললে সেটা আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। নেব, মাথা পেতে নেব। সবার সব তিরস্কার, শাস্তি, বিদ্রোহ আমি মাথা পেতে নেব। আমি সব মাথা পেতে নেব, সব মাথা পেতে নেব। আমি মাথা পেতে নেব, আমি সব মাথা পেতে নেব, সব মাথা পেতে নেব।